এবং বেশ চমৎকার একটা ঘটনা, আপনারা না শুনলে বুঝতে পারবেন না। এবং আপনাদেরকে বলছি, এখন থেকে আপনারা সাইলেন্টলি আমাদের ঘটনাগুলো উপভোগ করে যান। আজকের এপিসোডটিও অন্য এপিসোডের মতো স্পেশাল হবেই। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার জ্যাঠাতো ভাই খোরশেদের সাথে। খোরশেদ ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল 2010 কি 11 সালের দিকে। খোরশেদ ভাই পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই মূলত উনি ওনার জীবিকা চালান, এখনো সেই কাজটি করছেন। এর পাশাপাশি উনি আরেকটা কাজ করতেন। কাজের ফাঁকে ফাঁকে অর্থাৎ সুযোগ সুবিধা অনুযায়ী উনি মাছ ধরতেন, তবে এখন আর মাছ ধরেন না। পারিবারিকভাবে ওনারা এই খোরশেদ ভাইকে খুশু ভাই নামেই বেশি ডাকেন। খুশু ভাই যেই জিনিসটা দিয়ে মাছ ধরতেন সেটা হচ্ছে কারেন্ট জাল। ওনাদের বাড়ির পাশেই বেদঘর মাঠ, ধানি জমির মাঠ, আবার বিলও বলা চলে। বৈশাখ মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পানি থাকে হাঁটু পর্যন্ত। এই বিলেই তিনি মাছ ধরতেন। ঘটনাটা ঘটেছে বর্ষাকালে। তিনি সন্ধ্যার আগে আগে বিলে গিয়ে জাল পেতে আসতেন। ঘটনার দিনও তিনি জাল পেতেই আসেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। ইচ্ছা ছিল ফজরের আজান হয়ে গেলে তিনি মাছ তুলতে যাবেন। সেই অনুযায়ী উনি উঠেও পড়েছেন। চিন্তা করলেন যে বেশি দেরি হয়ে গেল না তো, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু মাছ নষ্ট হয়ে যেত বা পচে যেত। ঘটনার দিন রাতে তার যখন ঘুম ভাঙে তখন উনি একটা লাইট নিয়ে বেরিয়ে পড়েন। উনি বাইরে বের হওয়ার পর ফজরের আজান বেশ কিছুক্ষণ শুনতে পাই নাই। উনি ভাবলেন হয়তো আজান আগেই হয়ে গেছে। আশেপাশে মোটামুটি পরিষ্কার দেখে উনি বেরিয়ে যান, ভাবেন হয়তো আজান দিয়ে দিয়েছে, এই একটু পরেই সকাল হয়ে যাবে। উনি ওনার জালের কাছে চলে যান। একটা পাতিল নিয়ে গিয়েছিলেন, মাছ জাল থেকে ছুটাচ্ছেন, পাতিলে রাখছেন। তো এক মাথা থেকে মাছ এভাবে তুলতে তুলতে উনি আগাচ্ছেন জালের অন্য মাথার দিকে, আর পাতিল তো পানির উপর ভেসে রয়েছে। পাতিল উনি সাথে নিয়ে যাচ্ছেন, পাতিলে মাছ রাখছেন। এভাবে তুলতে তুলতে যখন জালের একদম শেষের দিকে চলে আসছেন তখন তিনি লাইটের আলোতে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। খুশু ভাই দেখেন একটা বেটে কালো কুচকুচে অবয়ব, 10-12 বছরের বাচ্চার উচ্চতা যেমন হয় ঠিক তেমন, জালের ওই মাথায় কি যেন করছে। এটা দেখে খুশু ভাই তো উচ্চ স্বরে চিৎকার করে বলেছে, এই কে রে তুই, যা এখান থেকে, যা যা ভাগ, হই হই যা যা। এই যেরকম শব্দ করে না অনেকে, ওই রকম করছে। এখন উনি বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। প্রথমে তো উনি এরকম হুস হুস হই হই যা এখান থেকে এগুলো তো বলতেছেন, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন জিনিসটা আসলে কি। এখানে তো এই সময় কোনো বাচ্চার আসার কথা না। উনি এই যে চিৎকার করছিলেন, কিছু দূরেই একটা টং ঘর ছিল, সেখানে সম্পর্কে মামা হন, তার নাম হচ্ছে আনিস। এই আনিস মামা ঘুমিয়েছিলেন। এই খুশু ভাইয়ের হাক ডাক শুনে উনি আবার জেগে গিয়েছেন। উনিও কিন্তু জাল পেতেছিলেন, উনি একটা টং ঘর করেছেন, তো ওইখানেই রাত্রে থাকেন। তো ওই আনিস মামা বুঝতে পেরেছেন যে এখানে কিছু একটা হয়েছে। উনি আবার চিৎকার করে বলছেন, এই কে রে চিৎকার করে। এই শব্দটা আবার এই খুশু ভাই শুনেছেন। মামার ডাক শুনে খুশু ভাই কিছুটা সাহস পান। তখন উনি বলেন যে আমি খোরশেদ। তখন আনিস মামা বলেন, ও খোরশেদ, তো কি হয়েছে রে? তখন খুশু ভাই বলেন যে মামা আমি তো বিপদে পড়ছি। তখন আনিস মামা বলেন, এদিকে আগে আসো, আমার কাছে আসো। এই বলে ওই আনিস মামা ওই টং ঘর থেকে হাতটা বের করে লাইটটা জ্বালিয়েছেন, মানে লাইটের আলো কোন দিকে এটা উনি বোঝানোর জন্য। ওই দিকে উনি আছেন। তো যখন আলোটা জ্বালিয়েছেন, ওই আলোর উৎসটা দেখে খুশু ভাই দ্রুত ওই দিকে ছুটে যান। যাওয়ার পর ওই আনিস মামা বলছেন যে ভয় পাইছো বেটা? বুঝতে পারছি, কি হয়েছে খুলে বলো তো, ওই সময় চিৎকার করলা কেন? তখন খুশু ভাই সব খুলে বলেন। সব শুনে আনিস মামা বলছেন যে ও এই ব্যাপার, ভয় পাইও না, ওই জিনিসটা আমি মাঝে মধ্যে দেখি, ও তোমায় কিছু করবে না, এই মাঝে মাঝে মাছ টাছ খায় এই আর কি,
ও এখন পর্যন্ত কাউকে ক্ষতি করছে শুনি নাই। যেহেতু দেখেই ফেলছো, এখন আর ওদিকে যাওয়ার দরকার নেই, আজান হইলে তারপরে জালের বাকি মাছ তুলে চলে যাও। তখন খোরশেদ ভাই বলেন যে, বলেন কি মামা, ফজর আজান এখনো হয় নাই? তখন আনিস মামা বলেন, আরে আকাশের দিকে তাকায় দেখো কত চাঁদের আলো, ফজরের আজান এখনো দেয়নি। তখন দুইজন মিলে গল্প গুজব করছিলেন, একটা সময় ফজর আজান হয়। তারপর ওই খোরশেদ ভাই উনি ওনার জাল থেকে বাকি মাছগুলো ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসেন। তবে আসার পর ওনার সামান্য জ্বর আসলেও সেটা 1-2 দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি। তবে বাড়িতে আসার পর উনি এই ঘটনাটা বলেছিলেন। তারপর বাড়ির সদস্যরা গ্রামের কিছু রীতিনীতি অনুযায়ী কিছু চিকিৎসা করে দিয়েছিলেন, যেটা হয় আর কি, ওই যে কোনো লোহা আগুনে গরম করে সেই পানি দিয়ে লবণ দিয়ে খাওয়ানো, ওই যে আমরা বলি না বিভিন্ন ঘটনার মধ্যে যে গরম পানির মধ্যে লবণ দিতে হবে, এর ভিতর আবার লোহা গরম করে সেই লোহাটা ডুবিয়ে দিতে হবে, সেই পানি খাওয়াতে হবে, সেই পানি দিয়ে গোসল করাতে হবে। এই যে গ্রামীণ কিছু ট্রিটমেন্ট, চিকিৎসা, এটাই ওনার জন্য করা হয়েছিল পরিবার থেকে। এর পরের যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটেছিল আজিজুল নামে একজনের সাথে। সেও এই নাজমুল ভাইয়ের সম্পর্কে ভাই হয় আর কি, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো এই আজিজুল ভাই এবং তার বাবার সাথে ঘটেছিল। শুধু আজিজুল ভাইয়ের সাথে না, আজিজুল ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার হরিণকান্দা গ্রামে। ঘটনার কোন সালে ঘটেছিল এটাও শুনি বলতে পারেন নাই। তো ওখানে একটা গ্রাম রয়েছে, সেটার নাম হচ্ছে ইচাখালী। ইচাখালী হয়ে তাদের গ্রাম হরিণাকান্দার বুক চিরে বয়ে গেছে একটা নদ, সেটাকে আবার খালও বলা চলে। ঘটনার রাতে তার বাবা তাকে নিয়ে ওই খালে যান মাছ ধরতে। আজিজুল ভাই প্রথমে যেতে অস্বীকার করলেও তার বাবা এক প্রকার জোর করেই তাকে মাছ ধরতে নিয়ে যান। ওনারা যাওয়ার সময় ঝাঁকি জাল সঙ্গে নিয়েছেন। ময়মনসিংহ জামালপুর অঞ্চলে এই ঝাঁকি জালকে তৈরা জাল বলে নাকি। তো তারা চলে আসেন খালে। আজিজুল ভাইয়ের বাবা আজিজুল ভাইকে ওই জাল ফেলতে বলেন, মানে জাল যেভাবে ছড়ে আর কি, খেও জাল বা তৈরা জাল যেগুলো ছড়ে আর কি, তো ওইভাবে ছুটতে বলেন। খালের পাড় থেকে উনি প্রথমে জাল ছড়েন। জাল টানার পর দেখলেন যে কয়েকটা পুঁটি মাছ উঠেছে আর কি। যে জায়গা থেকে উনি জাল ছুঁড়েছেন সেখান থেকে আসলে তো বেশি একটা সুবিধা করা যাচ্ছিল না, তাই উনি কিছুটা পানিতে নেমে পড়েছেন। নামতে নামতে প্রায় কোমর অব্দি পানিতে নেমে পড়েছেন। এবার জাল নিয়ে রেডি, এখন আবার জাল ছুড়বেন। এমন সময় ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। আজিজুল ভাইয়ের বাবা দেখেন যে তার পেছনে বাঁশঝাড় ছিল। এই বাঁশঝাড়ের বাঁশগুলো মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে, বাঁশের মাথাগুলো নুইয়ে পড়ে মনে হচ্ছে পানিতে ঠেকে যাবে। আজিজুল ভাই কিন্তু সামনের দিকে, আর পেছন দিকে ওনার বাবা। ওনার বাবার ডান দিকের পেছন সাইডে ছিল বাঁশঝাড়। তখন এই আজিজুল ভাইয়ের বাবা এই বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আজিজুল ভাইয়ের বাবা তখন আজিজুল ভাইকে বলেন, আজিজ চলে আয় বাবা, আজ আর মাছ ধরতে হবে না। তা আজিজুল ভাই বলছেন, কেন বাবা, চলে যাব? মাত্র তো আসলাম, 2-1 বার তো জালও ভালো করে ফেলতে পারলাম না, মাছ না নিয়ে বাড়িতে চলে যাব। তখন আজিজুল ভাইয়ের বাবা বলছেন, আজ আর মাছ পেতে হবে না, আয় বাড়ি যাই, পরে তোকে সব খুলে বলছে, আর কোনো কথা বাড়াস না, তাড়াতাড়ি চল। আজিজুল ভাই কিন্তু এই যে কি হলো না হলো এই ঘটনার কিছুই জানেন না, তিনি কোনো কিছুই বুঝতে পারেন নাই। তিনি দেখছিলেন সবকিছু স্বাভাবিক আছে। আর তাছাড়া উনি খালের দিকে মুখ করেছিলেন তো, আর এই ঘটনাটা ঘটেছিল তার পেছন সাইডে। তো পেছন সাইডে হলেও তো কিছুটা আঁচ করার কথা, কিন্তু উনি কিছুই বুঝতে পারেন নাই। আজিজ ভাই তার বাবার কথা মতো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ওনার বাবা আজিজ ভাইকে সবকিছু খুলে বললে তখন উনি মাছ না ধরে চলে আসার কারণ বুঝতে পারেন। তখন তার বাবাকে উনি প্রশ্ন করেন যে এত কিছু যে হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না, ঘটনাটা কি? তখন ওনার বাবা বলেছিলেন, এই দুষ্ট শয়তানরা এমন কিছু মায়াজাল সৃষ্টি করে যেটা সবাই বুঝতে পারে না। আল্লাহর রহমতে যে বাড়ি পর্যন্ত সহি সালামতে আসতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর পরের ঘটনাটা ঘটেছিল এই নাজমুল ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের সাথে। সেই ভাইয়ের নাম হচ্ছে কবির হোসেন। ঘটনাটি যে জায়গায় ঘটেছিল তার একটু বিবরণ দেওয়া জরুরি। ঘটনাটি ঘটেছিল ওনাদের বাড়ির পাশের খালি। এই খালটা এই বেদঘর বিল সহ আশেপাশের 3-4 গ্রামের পানি মোটামুটি এই খালে এসে পড়ে বৃষ্টি হলেই। খালের আশেপাশে আধা কিলোমিটার দূরে দূরে ঘর বাড়ি। ওনাদের বাড়িও 3 থেকে 400 মিটার দূরে অবস্থিত এই খাল থেকে। খালের চারপাশে শুধু ধানের জমি। ঘটনাটি ঘটেছে এক বর্ষার রাতে। চারিদিকে শুধু থই থই পানি। এই পানির মধ্যেই খালের মাঝে বাঁশ দিয়ে
বানা তৈরি করা হয়। মানে এটা মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি। সেখানে চালি পেতে, মানে মাছ ধরার এক ধরনের ফাঁদ, চালি পেতে মাছ ধরা হতো। বানা এবং চালি এই দুটোই ওই এলাকার সনাতন পদ্ধতিতে মাছ ধরার কৌশল। তো ওনাদের বাড়ির সবাই মিলে এই বানা তৈরি করেছেন। বর্ষায় যখন পানি বেড়ে যায় তখন খালে বিলে অনেক মাছ ধরা পড়ে। তখন মাছ আসলেই অনেক ধরা পড়ছিল ওইখানে, এত পরিমাণ মাছ ধরা পড়ছিল যা নাকি কল্পনারও বাইরে। তখন কবির ভাই চিন্তা করলেন রাতে গিয়ে কিছু মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। অনেকগুলো মাছ একসাথে আবার চালিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ছোট মাছ যেগুলো আছে সেগুলো। যে চিন্তা সেই কাজ। উনি আসলেন খালে, চালিতে দেখলেন প্রচুর পরিমাণ মাছ, মাছগুলো সংগ্রহ করলেন। উনি তো খালই নিয়ে গিয়েছেন, সেই খালইতে মাছ নিয়ে চলে আসার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ওই বানার পাশে একটা ক্ষেত ছিল। এই ক্ষেতের চারপাশের আইলগুলো উঁচু থাকায় বৃষ্টির পানিতে পুকুরের মতো হয়ে গেছে। ওই ক্ষেতে প্রায় কোমরের সমান পানি জমে গেছিল। ওই ক্ষেতে লাইটের আলো ফেলার পর ওনার চক্ষু চরক কাছে অবস্থা। উনি দেখেন হাজার হাজার বিশাল বড় বড় মাগুর মাছ ওই ক্ষেতের মধ্যে কিলবিল করছে। উনি তখন চিন্তা করলেন যে এত মাগুর মাছ, এগুলো তো রাখারও কোনো জায়গা নাই আমার কাছে, এখন কি করি? মাগুর মাছ বেরিয়ে যেতে না পারে, সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। এই চিন্তা করে উনি কি করলেন, ওই জমির আইলটা যেখানে যেখানে একটু দুর্বল ছিল বা ভাঙা মতো ছিল আর কি, এগুলো ঠিক করে আটকালেন যেন মাগুর মাছগুলো কোনো ক্রমেই ক্ষেতের বাইরে বের হতে না পারে। ভালো করে আটকিয়ে উনি বাড়িতে চলে আসেন। খালই এবং মাছ রেখে উনি আবার বড় একটা ঠেলা জাল সহ পাতিল নিয়ে চলে আসেন এই ক্ষেতের মাগুর মাছ ধরতে। ঠেলা জাল বলতে ত্রিভুজ আকৃতির যেই জালগুলোর কথা আমরা আগের ঘটনাতেও বলেছি বা বিভিন্ন ঘটনাতে আমরা বলি যে পেছন থেকে ঠেলতে হয়, সামনের অংশটা প্রসারিত থাকে, এই জালটা ত্রিভুজ আকৃতির মতো হয় আর কি। তো উনি ওটা নিয়ে আসছেন। তো উনি যখন খেতে আসেন তখন দেখেন এক তাজ্জব ঘটনা। কিসের মাগুর মাছ, কিসের কি, একটা পুঁটি মাছও এখানে নাই। কবির ভাই তখন ভাবলেন যে এটা কি হইল, এত বড় বড় মাগুর মাছ দেখলাম, কোথায় গেল সবগুলো? ক্ষেতের আইলগুলো তো খুব ভালোভাবেই আটকালাম, তাহলে মাছগুলো কোথায় গেল? এত অল্প সময়ের মধ্যে এতগুলো মাছ চলে গেল। ক্ষেত থেকে বের হওয়া শুরু হলেও তো এতগুলো মাছ একবারে উধাও হওয়ার কথা নয়। তখন কবির ভাই কি একটা চিন্তা করে একটা বিড়ি ধরালেন। উনি আবার বাসার থেকে আসার সময় একটা ম্যাচের বক্স আর এক প্যাকেট বিড়ি নিয়ে বের হয়েছিলেন। তো যখন বিড়ি ধরিয়েছেন তখন ওনার হুশ আসে যে আরে সর্বনাশ, আমারে তো আজকে মাইসাদেও ধরছে রে, মাছের লোভ দেখি আমাকে পানিতে নামাইতে চাইছিল। এতগুলো মাগুর মাছ, তা না হলে কিভাবে এখান থেকে এত অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে? এগুলো তো মাগুর মাছ না রে। আল্লাহর অশেষ রহমতে তখন কি মনে করে বাসায় চলে গেছিলাম। ওই সময় যদি এই মাগুর মাছ ধরার জন্য পানিতে নামতাম, একটাও যদি ধরার জন্য নামতাম, তাহলে তো এই পানির মধ্যেই আমাকে একদম পুঁতে ফেলতো। আল্লাহ বাঁচাইছে। আবার উনি সাথে করে আগুন নিয়ে আসছিলেন। তখনই তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। তবে এই ঘটনায় তার সামনে কোনো ধরনের কোনো অবয়ব আসেনি এবং তার আগমনের কোনো লক্ষণও দেখা যায় নাই। ধারণা করা হয় যে কবির ভাইকে মাছের লোভ দেখিয়ে পানিতে নামিয়ে একটা বিপদে ফেলার চেষ্টা করেছিল। উনি তো প্রথম ধাপে পানিতে নামেন নাই, দ্বিতীয় ধাপের সাথে আগুন এনেছিলেন, তাই হয়তোবা ওই দেহটা তার কোনো ক্ষতি করতে পারে নাই। তবে কবির ভাই বলেন যে ওই যে চালির মাছ রাতের বেলা ধরতে গিয়েছিলেন উনি, এই জন্য হয়তোবা এই মেছোটা তার উপর ক্ষিপ্ত হয়ে এরকম একটা মায়াজাল সৃষ্টি করেছিল। এত রাতের বেলা চালিতে মাছ ধরতে যাবেন, সাধারণত ভোরের দিকে সবাই যায়, ওই সময় এই যে টুকিটাকি মাছগুলো ওই মেছো দেহটা খেয়ে থাকে। উনি রাতের বেলা গিয়েছেন, হয়তোবা তার অসুবিধা হয়েছে, এই জন্যই হয়তোবা তাকে এরকম একটা মায়াজালে ফেলে ক্ষতি করার চেষ্টা করেছিল। যদিও বা সে সচরাচর কারো ক্ষতি করে না, তারপরও কোনো কারণে হয়তোবা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। কারণ এদের তো আসলে বিশ্বাস করা কঠিন, কখন কি করে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাশিতুর রহমান নাজমুল ভাইকে ওনার পাঠানো চমৎকার কিছু ঘটনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটি ঘটে 2017 সালের দিকে। 2017 সালে ইফতেখার ভাইয়ের ঢাকায় একটা চাকরি হয়। চাকরিটা ছিল একটা নেটওয়ার্ক কোম্পানির আন্ডারে। তার চাকরির ধরনটা ছিল, তার কাজ ছিল মেইনলি ঢাকার একটা বিখ্যাত আবাসিক এলাকায় ওয়াইফাই
ডিস এগুলার লাইন সরবরাহ করা এবং এসব লাইনে যদি কোনো সমস্যা হতো তো তার মেরামতের ব্যবস্থা করা। তো তিনি যখন প্রথম দিন ঢাকায় এসে চাকরিতে জয়েন করেন তখন তিনি শুনতে পান তার কোম্পানি তার থাকার জায়গাও দেবে। এতে আসলে তিনি খুব খুশি হন। তিনি শুনতে পান সে আবাসিক কলোনির ভেতরেই তার থাকার ব্যবস্থা হবে। তো সন্ধ্যেবেলা তিনি যখন তার অফিস থেকে বাসার দিকে যাচ্ছিলেন যেখানে তার থাকার ব্যবস্থা করা, তো তিনি সে আবাসিক এলাকাটা ভালো করে দেখেন। তিনি খেয়াল করে দেখেন সে আবাসিক এলাকায় তখনও নতুন নতুন বিল্ডিং উঠতেছে আর বেশ কিছু জায়গায় খালি পড়ে আছে। এই সন্ধ্যার পরের টাইমটা জায়গাটা একটু বেশি পরিমাণে নিরিবিলি আর কেমন জানি একটা গা ছমছমে পরিবেশ। তো তিনি তার ঠিকানা মতো জায়গায় আসেন, এসে দেখতে পান এটা একটা 5 তলা বিল্ডিং যার 2য় ফ্লোরে তার থাকার ব্যবস্থা। তো তিনি যখন তার ফ্লোরে উঠেন বা আসেন তখন তিনি দেখতে পান ফ্লোরে 2টা রুম, 2 রুমে 3 জন 3 জন করে থাকার ব্যবস্থা। তার আসার আগে ছিল 5 জন, তিনি এসে 6 জন হলো। তো তারা সে ঘরে ঢোকার পর সবার সাথে কুশল বিনিময় করে এক পর্যায়ে তিনি তার রুমে এসে সেটেল হন। তার রুমের আরো যে 2 সঙ্গী ছিল তারা ছিল সুমন আর সিরাজ। তো রাতের বেলা খাওয়া দাওয়া করার পর তিনি যখন ঘুমাতে যাবেন রাত 12টা 12:30টার দিকে, তখন তিনি শুনতে পান তার উপরের ফ্ল্যাট থেকে বিকট আওয়াজ হচ্ছে। আর আওয়াজগুলা এই ধরনের যে এত রাতের বেলা কেউ আসলে এই ধরনের আওয়াজ করবে না, পাগল ছাড়া। আওয়াজগুলো হচ্ছে যে কেউ রাগে কোনো কিছু নিয়ে ফ্লোরে জোরে জোরে বাড়ি দিচ্ছে, কিছুক্ষণ পর দেয়ালে পেরেক ঠুকছে বিকট শব্দ করে। তিনি হতভম্ব হয়ে যান। তো তার পাশে থাকা সুমন তাকে জিজ্ঞেস করেন, কি ভাই ঘুমাইতে পারতেছেন না? তখন ইফতেখার ভাই বলেন যে এত শব্দ করলে ভাই কিভাবে ঘুমাবো? তখন সুমন বলে যে ভাই আমরাও নতুন আসছি, 2-3 দিন হয়, আমরা প্রত্যেক রাতে শুনি এই অবস্থা, কি করবো ভাই বলেন। তো সেই রাতে আর কোনো কথা হয় না, তারা এক পর্যায়ে সেই আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যান। পরদিন রাতের বেলা তারা যখন আবার ঘুমাতে যাবেন ঠিক সেই আওয়াজ আবার শুরু হয়। তো ইফতেখার ভাই বলে যে ভাই আপনাদের উপরের ফ্ল্যাটে যারা থাকে এদেরকে সেন্স নাই, রাতের বেলায় শুরু করে এই ধরনের আওয়াজ। তো তখন আরেক কলিগ যার নাম ছিল সিরাজ, সে বলে যে ভাই 3 তলায় তো ভাই 4 জন চাকরিজীবী থাকে, তাদের তো আসলে এই ধরনের আওয়াজ করার কথা না। তো চলেন তো ভাই আজকে গিয়ে একটু জিজ্ঞেস করি। তো যেই কথা সেই কাজ। তো তারা 3 জন মিলে 3 তলার ফ্ল্যাটে উঠলেন। তো তারা যখন নক করলেন তখন এক ভদ্রলোক এসে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথেই ইফতেখার ভাই বলা শুরু করলেন যে ভাই আপনারা রাতের বেলা যে শব্দগুলো করেন ভাই আমাদের তো ঘুমাইতে খুব সমস্যা হয়, আর রাতের বেলা যদি ভাই এই ধরনের আওয়াজ করেন আমাদের সকালবেলা উঠে অফিসে যেতে হয়, তো ভাই আওয়াজগুলো করেন না। তো লোকটা কিছুক্ষণ চুপচাপ তাদের কথা শুনলো, শোনার পর বলেন যে ভাই আপনারা একটু ঘরের ভিতরে আসেন। তো তারা একটু অবাক হয়ে রুমের ভিতর ঢুকলো। ঢোকার পর সেই লোকটা তাদের দেখাচ্ছে যে তার বাকি যে 3 জন রুমমেট তারা ঘুমাচ্ছে। তো তার পক্ষে আসলে এই ধরনের আওয়াজ করা সম্ভব না, আর তিনি যদি এই ধরনের আওয়াজ করতেন তাহলে অবশ্যই তার রুমমেটটা ঘুমাইতে পারতো না। তো ব্যাপারটাতে আসলে ইফতেখার ভাইরা একটু অবাকই হন। তো তারা পরে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই ধরনের শব্দ কি শুনেন না? বলে যে ভাই আমাদের অভ্যাস হয়ে গেছে, গত 1 মাস যাবত আমরা এই শব্দ প্রতিনিয়ত শুনতেছি, আমরা উঠছিও গত 1 মাস হয়। তো আমরা কি করবো ভাই, আমরা দারোয়ানরে কমপ্লেন করি কিন্তু 4 তলার ফ্ল্যাটে কেউ নাই, এই ফ্ল্যাটে কিভাবে এই আওয়াজ হয় আমরা কেউ বলতে পারি না। তো আমরা চিন্তা করছি এই মাস পর আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। তো এই কথা শোনার পর আসলে ইফতেখার ভাইদের আসলে বলার কিছু থাকে না, তো তারা চলে আসেন। তো তারা যখন তাদের ফ্ল্যাটে ঢুকবেন তার আগে তাদের মাথায় হঠাৎ ঢুকে যে ভাই একটা কাজ করি, চলেন দারোয়ানকে গিয়ে প্রেশার ক্রিয়েট করি, পরে 4 তলার ফ্ল্যাটটা খুলে দেখি ভিতরে কিছু আছে কিনা। তো এই কথা শোনার পর সবাই একটু আগ্রহী হয়। তো তারা দারোয়ানের কাছে যায়। দারোয়ান তো প্রথমে খুব মানা করে, সে কাজ করবে না। পরে দারোয়ানকে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করার পর সে রাজি হয় সেই 4 তলার ফ্ল্যাটের তালা খুলতে। তো তারা যখন সেই 4 তলার ফ্ল্যাটের দরজা খুললেন, খোলার পর তারা যখন ভেতরে ঢুকলেন তারা দেখতে পান পুরো ঘরটা অন্ধকার এবং অনেকদিন রুম বন্ধ থাকলে যে ধরনের একটা গন্ধ থাকে সে ধরনের একটা গন্ধ, এবং তার সাথে আরেকটা অপরিচিত গন্ধ। এটা প্রথমে ইফতেখার ভাই পান এবং তিনি আসলে ব্যাপারটা নিয়ে প্রথমে কথা বলেন না। তিনি পরে জানতে পারেন যে তাদের সাথে যে থাকা আর 2 বন্ধু তারাও আসলে এই গন্ধটা পেয়েছিলেন। তো তারা সেই অন্ধকার ফ্ল্যাটের প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলেন। তো তারা দেখতে পান যে সব জায়গায় ধুলো পড়া, কেউ এই ফ্ল্যাটে থাকে না, এটা দেখলে বোঝা যায়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা রুমে কিছু চেয়ার ভাঙা। তো তাদের ধারণা যে এই চেয়ারগুলোই তো মনে হয় ভাঙা হয়েছে, যে ধরনের আওয়াজ আমরা শুনছি। তো তখন ইফতেখার ভাই তার পাশে থাকা সিরাজকে জিজ্ঞেস করে যে ভাই তোমার কি একটু ঠান্ডা লাগতেছে? তখন সিরাজ বলে যে হ্যাঁ ভাই খুব ঠান্ডা লাগতেছে,
সুমনও বলতেছে, হ্যাঁ ভাই আমার তো শীত করতেছে, এই গরমে এই ফ্ল্যাটটা তো ঠান্ডা কেন? তো ব্যাপারটাতে তাদের একটু ভয় ভয় লাগে। তো পরে তারা কি করে, তারা চলে আসে। সেদিনের মতো তারা সেই ফ্ল্যাটটা বন্ধ করে তাদের রুমে এসে ঘুমায়। সেদিন রাতের বেলা আর কোনো শব্দ তারা শুনে নাই। এর পরের 2 দিন সেই রাতের শব্দ সহ আর কিছু ঘটনা তাদের সাথে ঘটেনি, শুধু রাতের বেলা সেই শব্দটাই তারা শুনতে পাইছে। 2 দিন পর একদিন সকালবেলা ইফতেখার শুনতে পায় তার আরেক কলিগ মই থেকে পড়ে গুরুতর আহত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সে কলিগ হাসপাতাল থেকে যখন ফেরে তখন তারা পুরো কাহিনী শুনে। কাহিনীটা হচ্ছে, তার এই কলিগ যার নাম হচ্ছে সাইফুল, সে আরেকজনকে নিয়ে এক বিল্ডিং এর পেছনে 4 তলায় একটা লাইনের কাজ করছিল। তো সে যখন মই বেয়ে 4 তলায় ওঠে তখন সে হঠাৎ দেখতে পায় যে 4 তলার কার্নিশে একটা পাগল বসা। পাগলটার শরীরে একটা কালো রঙের কাপড়, এবং পাগলটা তার বলতেছে, তো কত বড় সাহস, তুই এই জায়গায় উঠছস, জানো না এই জায়গায় ওঠা মানা? এই কথা বলে তার বুকে একটা লাথি মারে। লাথি মারার ফলে সে পড়ে যায়। এই কথাটা শুনে সবাই একটু ভয়ও পায়, কারণ সবাই জানে যে এখানে আসলে ছোটখাটো উল্টাপাল্টা জিনিস ঘটে। তো আবার অনেকে সাইফুলকে বুঝায় যে ওইটা কিছু না, ওইটা তুমি হ্যালোসিনেট করছো, ওগুলা কিছু না। পরে এই সাইফুলের সাথে আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে এরকম, তাদের প্রায় টাকা কালেক্ট করতে রাত হয়ে যেত, রাত 9টা-10টা বেজে যেত। তো তেমনই একদিন সাইফুল টাকা কালেকশন করে রাত 9টার দিকে তার অফিসের দিকে ফিরছিল। তো সে আপাশিক এলাকার ভেতর যেসব রিক্সাওয়ালা ছিল প্রায় সবাই ছিল পরিচিত, কিন্তু সাইফুল ওই দিন যে রিক্সাওয়ালাকে ডাকে সে একটা অপরিচিত রিক্সাওয়ালা ছিল, এবং তার পরনে ছিল একটা রেইনকোট। সে সময় বৃষ্টির সিজনও না, আর সে সময় তো রাত, রোদের কথা তো বলাই লাগে না। তো সে যখন রিক্সায় উঠে সাইফুল, তো ওঠার পরে সে রিক্সাওয়ালার সেই অদ্ভুত পোশাক তার চোখে পড়ে। তো সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে, মামা তুমি এখন এই রেইনকোট পরে আছো কেন? তো রিক্সাওয়ালা তার কথা কোনো উত্তর দেয় না। তো সাইফুল চুপ করে সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন হঠাৎ সে লক্ষ্য করে, তখন সে দেখতে পায় তাকে আসলে তার বলা সেই জায়গায় এই রিক্সাওয়ালা নিয়ে আসে না, এই রিক্সাওয়ালা তাকে অন্য একটা রাস্তায় নিয়ে আসছে। এটা দেখার পর সাইফুল একটু অবাক হয় এবং একটু ভয়ও পায়, কারণ তার সাথে অনেকগুলো টাকা। সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে, মামা তুমি কই নিয়ে আসলা, তুমি তো ভুল রাস্তায় নিয়ে আসছো। তখন রিক্সাওয়ালাটা হঠাৎ করে রিক্সাটা থামাবার পর সেই রিক্সাওয়ালা তার মুখটা সাইফুলের দিকে ঘোরায়, এবং ঘোরানোর ভঙ্গিটা ছিল ভয়ঙ্কর। তার শরীরটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথাটা সাইফুলের দিকে ঘুরে যায়, এবং সে দেখে সেখানে কোনো মুখ নাই, সেটা একটা বড় গর্ত। সাইফুল তার হাতে থাকা ব্যাগ ফালিয়ে দিয়ে সে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে তার অফিসের দিকে দৌড় দেয়। সে হাঁপাতে হাঁপাতে অফিসে এসে সবাইকে এই ঘটনা খুলে বলে। সবাইকে বলে যে, ভাই আমি টাকার ব্যাগটা ওই জায়গায় ফালায় রেখে আসছি, আর আমার সাথে এই ধরনের খারাপ জিনিস ঘটছে, ভাই আপনারা আমার সাথে একটু চলেন, যে দেখি যে টাকার ব্যাগটা আছে কিনা। তো তারা কয়েকজন মিলে সেই জায়গায় যায়, গিয়ে দেখে যে তার বলা সেই জায়গায় সেই টাকার ব্যাগটা পড়ে আছে, সব টাকাই ঠিক। তো ব্যাপারটা আসলে খুবই অস্বাভাবিক থেকে সবার ক্ষেত্রে। পরদিন সাইফুল চাকরি ছেড়ে চলে যায়। এরপর যে ঘটনাটি ঘটে সেটা ইফতেখার ভাইয়ের নিজের সাথেই ঘটে। আমরা সেই ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে, একদিন সকালবেলা ইফতেখার ভাই কাজ করছিলেন একটা জায়গায়, তো হঠাৎ তার ফোনে একটা ফোন আসে। তো তিনি ফোন রিসিভ করে শুনেন ওপাশ থেকে এক মহিলা বলতেছে যে, ভাই আমার একটা লাইন লাগবে, অমুক ব্লকের অমুক রোডের অমুক নাম্বার বাড়ি। তো তিনি বলেন যে, আজকে তো আমাদের অনেক কাজ, আজকে পারবো না, কালকে লাগাই দিব। তো তখন ওই মহিলা বলে যে, ভাই আপনি একটা রাউটারও নিয়ে আসেন, আপনার কিছু বকশিস বাড়াই দিব, আপনি চলে আসেন। তো ইফতেখার ভাই দেখেন যে প্রস্তাবটা মোটামুটি খারাপ না। তো তিনি কি করেন, দুপুরবেলার পর তিনি কাজ শেষ করেন। শেষ করার পর তিনি তার বাসায় যান, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যান। অফিস থেকে রাউটার নিয়ে তিনি যখন সেই বলে দেওয়ার ঠিকানায় আসলেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি চারপাশ অন্ধকার। তো তিনি ওই জায়গায় এসে দেখেন যে পাশাপাশি 2টা বিল্ডিং, রাস্তার এপার আর ওপার। একটা 7 তলা, সেটা সম্পূর্ণ কমপ্লিট একটা বিল্ডিং, আর তারপরে রাস্তার ওপারে হচ্ছে 5 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটাই হচ্ছে তার ঠিকানা। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এই 5 তলা বিল্ডিং এর মাত্র 2nd ফ্লোরটাই কমপ্লিট, আর সব ফ্লোর এখনো ইনকমপ্লিট। তো তিনি একটু অবাকই হন। তো ওইরকম কিছু মনে না করে তিনি 2 তলার ফ্ল্যাটটা উঠেন। ওঠার পর তিনি যখন কলিং বেল চাপ দেন, চাপ দেওয়ার সাথে সাথেই একটা বোরকা পরা মহিলা দরজা খুলে দেয়। তো তিনি একটু অবাক হন। তিনি অবাক হন এই কারণে যে কলিং বেল চাপ দিলে এত দ্রুত তো কারো আসলে খোলার কথা না। তো
তো তার কাছে ব্যাপারটা একটু অবাক লাগলেও তিনি ব্যাপারটা এরকম কিছু মনে করেন না। তো সেই মহিলা ইফতেখার ভাইকে বলে যে আসেন, ভিতরে আসেন। সেই মহিলাটার বয়স মিনিমাম 55 থেকে 60 হবে। তো তিনি মহিলাটার পিছনে পিছনে তার ফ্ল্যাটের ভেতর ঢোকেন। ঢোকার পর দেখতে পান সেই ফ্ল্যাটে একটা কম পাওয়ারের ডিম লাইট জ্বলতেছে, আর পুরো ফ্ল্যাটের ফ্লোরে শুধু ধুলা আর ধুলা। তো এখানে যে মানুষ থাকে এটা আসলে না দেখলে বোঝা যায় না, আর অন্যান্য রুমগুলোর দরজা বন্ধ। তো সেই মহিলা ইফতেখার ভাইকে দেখিয়ে দেন যে কোন জায়গাটায় রাউটারটা লাগাতে হবে। তো ইফতেখার ভাই কাজ শুরু করেন, আর মহিলাটা একটা রুমের ভেতর ঢুকে দরজাটা আটকিয়ে দেন। তো তিনি কাজ করছিলেন আর চারপাশ দেখছিলেন যে আসলে কি একটা অবস্থা, এর মাঝখানে মহিলা কিভাবে থাকে। ঠিক তখনই তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা আসতেছে সেই মহিলাটা যে রুমে ঢুকছে সেই রুম থেকে। শব্দটা হচ্ছে কটকট হাড় ভাঙার একটা শব্দ। তিনি একটু অবাক হন, কারণ শব্দটা এত বিশ্রী, এটা শুনলে যে কেউ একটু অবাক হবে। তো তিনি কাজ বন্ধ করে তিনি সেই বন্ধ দরজার কাছে আসেন। কিছুক্ষণ কান রাখেন, কান পেতে শোনার চেষ্টা করেন যে কোনো শব্দ আসতেছে কিনা। তো তিনি শিওর হন যে এই শব্দটা ভেতর থেকে আসতেছে। তো তার ভেতর একটা কৌতূহল জাগে যে কি শব্দ করতেছে। তো তিনি ওই দরজার একটা ফুটো দিয়ে ভেতরে তাকান। ভেতরে তাকিয়ে দেখেন যে সেই মহিলাটা ফ্লোরে তার দিকে পিট করে বসে রক্তাক্ত কিছু মুখ ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তিনি এই জিনিসটা দেখার পর একটা চিৎকার দিয়ে ওঠেন। এরপর সেই ঘরের দরজা খুলে দৌড় দিয়ে বের হয়ে আসেন সেই বিল্ডিং থেকে। তো তিনি হাঁপাতে হাঁপাতে তার অফিসে গিয়ে পৌঁছান, কারণ সেখানেই থাকতো তার সমস্ত কলিগেরা। তো তিনি সেখানে গিয়ে পৌঁছে বলেন যে আমার সাথে এখন এই ধরনের একটা ঘটনা ঘটছে, ভাই তোমরা আমার সাথে একটু চলো, ওই ফ্ল্যাটে খারাপ কিছু আছে। তো পরে তার সাথে সবাই সেই জায়গায় যায়, গিয়ে দেখে যে তার বর্ণনা মতো সেই 5 তলা বিল্ডিং এর 2nd ফ্লোরে কোনো ফ্ল্যাট তৈরি নাই, সেটা অন্যান্য ফ্ল্যাটের মতোই খালি। কিন্তু ইফতেখারের কথা অনুযায়ী সে একটা ফ্ল্যাটে ঢুকছে, সেই ফ্ল্যাটে এক মহিলা ছিল। তো পুরো ব্যাপারটাই ছিল পুরো অস্বাভাবিক, এবং সবাই ব্যাপারটাতে আসলে খুবই ভয় পায়, কারণ এই ঘটনা শুধু একজনের সাথে ঘটতেছে না, প্রায় অনেকজনের সাথেই ঘটছে। পরে ইফতেখার ভাই এই চাকরিটা করেন না, তিনি চাকরিটা ছেড়ে তার দেশের বাড়িতে চলে আসেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে সাতক্ষীরা জেলার একটা ভয়ঙ্কর রকমের ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের এক বাসিন্দা আমাদের কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন। এই ঘটনাটা এত পুরনো যে সেগুলোর শুরুটা চলে যায় দেশভাগেরও আগে, যখন নাকিপুর জমিদার বাড়ি এখনকার মতো ধ্বংস প্রায় ছিল না। তবে আশ্চর্যের বিষয় হলো আজও নকিপুর গ্রামের অনেক বয়স্ক মানুষ এই ঘটনাগুলোর কথা জানেন। তারা বলেন কিছু ঘটনা শুধু ঘটনা নয়, কিছু ঘটনার ভেতর অদৃশ্য সত্যি লুকিয়ে থাকে। নকিপুর জমিদার বাড়িকে ঘিরে এমন অনেক অদ্ভুত ঘটনার কথা বহু বছর ধরে লোকমুখে ঘুরে বেড়াচ্ছে। নকিপুর জমিদার বাড়ির ইতিহাসও কম পুরনো নয়। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন হরিচেন রয় চৌধুরী, যিনি ব্রিটিশ আমলের দক্ষিণ পশ্চিম বাংলার এক প্রভাবশালী জমিদার হিসেবে পরিচিত ছিলেন। 19 শতকের শেষের দিকে নকিপুর এলাকার এই বিশাল প্রাসাদের মতোই প্রাসাদ সদৃশ্য জমিদার বাড়িটি নির্মাণ করেন। সেই সময় তার জমিদার বাড়ির বিস্তৃত ছিল সাতক্ষীরা অঞ্চল থেকে শুরু করে আশেপাশের অনেক এলাকা জুড়ে। বহু কাছারি ছিল, যেখানে নায়েব গুমস্তরা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত। শোনা যায় জমিদার হরিচরণ রায় চৌধুরী ছিলেন একদিকে অত্যন্ত ক্ষমতাবান, আর অন্যদিকে ধর্মীয় আচার অনুষ্ঠানেও গভীর বিশ্বাসী এক মানুষ। জমিদার বাড়ির ভেতরে ছিল একটি স্থায়ী পূজা মণ্ডপ ও শিব মন্দির।
এছাড়াও বড় বড় উঠোন যেখানে দুর্গাপূজা, রাস পূজা ও নানা ধর্মীয় উৎসব ধুমধাম করে পালিত হতো। দূর দূরান্তের মানুষ সেই উৎসব দেখতে আসতো। তখনকার দিনে জমিদার বাড়ির ভিতরে কড়া নিয়ম কানুন ছিল। সকালবেলা নহবতখানায় বাদ্য বাজিয়ে দিনের কাজ শুরু হতো। প্রজারা নির্দিষ্ট দিনে এসে খাজনা দিত, আর বড় বড় বৈঠকখানায় বসে জমিদার বা তার দেওয়ান এলাকার বিচার সালিশ করতেন। অনেক বৃদ্ধ মানুষ এখনো বলেন হরিচরণ রায় চৌধুরী কঠোর হলেও নাকি অযথা অত্যাচারী ছিল না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতেন, আর কেউ নিয়ম ভাঙলে তাকে শাস্তিও দিতেন। কিন্তু তার বিপুল সম্পদের উৎস নিয়ে তখন আর নানান কথা শোনা যেত। কেউ বলতো জমিদারের মা স্বপ্নে গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন, আবার কেউ বলতো জমিদার বাড়ির মাটির নিচে মাটির গভীরে লুকানো আছে বহু সিন্ধুক ভরা ধনরত্ন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জমে উঠেছিল। এই ঘটনাগুলো তখন গ্রামের মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। দাদার বাবার মুখে শোনা কথায় জানা যায় এক সময় কয়েকজন মানুষ সত্যি সেই গুপ্তধনের সন্ধানে জমিদার বাড়ির ভিতরে ঢুকেছিল। তারা ছিল আশেপাশের এলাকার সাহসী মানুষ। কেউ বলতো তারা রাতের অন্ধকারে বাড়ির নিচে খোঁড়াখুড়ি করত, কেউ বলে তারা পুরনো সিন্ধুকের সন্ধান পেয়েছিল। কিন্তু সেই মানুষগুলোর পরিণতি ভালো হয়নি। গ্রামের অনেকেই দাবি করেন যারা সেই গুপ্তধনের লোভে জমিদার বাড়িতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন রহস্যজনকভাবে মারা যায়। কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ হঠাৎ পাগলের মতো আচরণ করে, আবার কেউ নিখোঁজ হয়ে যায়। তখন থেকেই ওই বাড়ির দিকে ভয় নিয়ে মানুষ তাকাতে শুরু করে। রাতের বেলা নাকি ওই বাড়ির ভিতর থেকে পায়ের শব্দ শোনা যেত, যেন লম্বা করিডোর দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটছে। আবার কখনো মনে হতো কেউ ফিস ফিস করে কথা বলছে, কিন্তু কাছে গেলে আর কাউকে দেখা যেত না। এই ঘটনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তিতে পরিণত হয়। কিন্তু ঘটনার সবচেয়ে অদ্ভুত অংশটি শুরু হয় অনেক পরে। গ্রামের মানুষ আজও বলে লক্ষ্মীপুর জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংস হয়ে গেলেও তার ভিতরে এখনো একজন বয়স্ক বৃদ্ধা বসবাস করে। কেউ ঠিক বলতে পারে না তিনি কোথায় থেকে এসেছে, কত বছর ধরে সেখানে আছেন তাও কেউ জানে না। তিনি খুব কমই বাইরে আসেন। মাঝে মাঝে দেখা যায় তিনি ভাঙা বারান্দার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল অনেকেই দেখেছেন তিনি একা একা কথা বলতেন। মনে হয় যেন সামনে কেউ দাঁড়িয়ে আছে, অথচ সেখানে কেউই নেই। কখনো তাকে দেখা যায় জমিদার বাড়ির ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে ফিস ফিস করে কিছু বলছে, আবার কখনো হাত নেড়ে যেন কাউকে কিছু বোঝাচ্ছেন। এলাকার একজন এই দৃশ্য বহুবার দেখেছে। কেউ যদি সাহস করে তাকে কিছু জিজ্ঞেস করতে যায় তিনি কোনো উত্তর দেন না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অনেকে বলেন যেদিন কেউ তাকে বিরক্ত করে কিছু জানতে চায় সেদিন নাকি সেই মানুষটির জ্বর আসে। এই কারণে গ্রামের মানুষ এখনো ওই বৃদ্ধার কাছে থেকে দূরে থাকেন। আরেকটি বিষয় নিয়ে গ্রামের মানুষ সবচেয়ে বেশি অবাক, তিনি কিভাবে বেঁচে আছেন। কেউ তাকে কখনো বাজার করতে দেখেনি, কেউ তাকে কখনো খাবার নিয়ে যেতেও দেখেনি। ভয়ে কেউ তার কাছে খাবার দিতেও যায় না, অথচ তিনি বছরের পর বছর একই জায়গায় বেঁচে আছে। তিনি কি খান, কোথা থেকে পান, কেউ তা জানে না। রাতের বেলা কখনো কখনো দূর থেকে দেখা যায় জমিদার বাড়ির ভাঙা জানলার কাছে তিনি দাঁড়িয়ে আছেন, অন্ধকারের দিকে তাকিয়ে যেন কারোর সঙ্গে কথা বলছেন। গ্রামের মানুষরা বলেন এই বাড়ির ইতিহাস পুরোটা মানুষ জানে না। জমিদারের ধনরত্ন, অদৃশ্য পাহারা আর এই বৃদ্ধা সবকিছুই যেন একই রহস্যের অংশ। তো ঘটনাটি সত্যি কিনা জানি না, সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট ঘটনাটি শুরু করা যাক। শহরের এক কোণে পুরনো জরাজীর্ণ একটা টিনশিট ঘরে আমার বাস। লোকে আমাকে চেনে হারান জল্লাদ নামে। আমার পেশা সাধারণ মানুষের মতো নয়, আমি মানুষের মৃত্যু নিশ্চিত করি।
সরকারের হয়ে আমি গলায় দড়ি পরাই। গত 25 বছরে আমি কতজনের গলায় দড়ি দিয়েছি তার হিসেব আমি নিজেও রাখি না। অনেকের ধারণা জল্লাদদের কোনো মন নেই, কোনো মায়া নেই, কিন্তু কেউ জানে না প্রতিটা ফাঁসির পর সেই মানুষগুলোর শেষ আর্তনাদ আমার কানের ভেতর সারাত বাজের মতো শব্দ করে। আমি আজ যে ঘটনাটা আপনাদের শোনাবো তা কোনো সাধারণ ফাঁসির গল্প নয়। এটি এমন এক রাতের ঘটনা যা আমার মতো পাথর মনের মানুষকেও পাগল করে দিয়েছিল। বিজ্ঞানেও এর কোনো ব্যাখ্যা নেই। দিনটা ছিল অমাবস্যার রাত। সেন্ট্রাল জেলে আজ এক বড় আসামিকে ফাঁসি দিতে হবে। তার নাম মুজাহিদ। নিজের আপন ভাইকে সম্পত্তি আর রাগের মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলার অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে। জেলের নিয়ম অনুযায়ী ফাঁসির আগের দিন আমি দড়ি পরীক্ষা করতে গেছিলাম। দড়িটা মোলায়েম করা হয়েছে মাখন আর কলার রস দিয়ে, যেন ঝট করে টান দিলে হাড় এক নিমিষেই ভেঙে যায়। আমি যখন সেলের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখলাম মুজাহিদ দেওয়ালে পিঠ ঠেকিয়ে বিড়বিড় করছে। তার চোখ দুটো রক্তবর্ণ, যেন কয়েক রাত সে ঘুমায়নি। আমাকে দেখেই সে হেসে উঠল, সে এক বীভৎস হাসি। হারান্দা, আজ আমার পালা, কাল। আমি চুপ করে রইলাম। জল্লাদের আসামির সাথে কথা বলা নিষেধ। মুজাহিদ আবার বলল, আমি নির্দোষ হারান্দা, আমার ভাইয়ের রক্ত আমার হাতে নেই। যে আমাকে ফাঁসিয়েছে সে বাইরে ঘুরছে, আর তুমি এক নির্দোষের গলায় দড়ি দেবে? মনে রেখো, আত্মা শান্তি পাবে না। আমি মনে মনে হাসলাম। প্রতিটা আসামি ফাঁসির আগে নিজেকে নির্দোষ বলে দাবি করে, এটাই নিয়ম। রাত 3:10 জেলের ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা। চারিদিকে শুধু বুট জুতোর শব্দ আর টর্চের আলোর ঝলকানি। মুজাহিদকে কালো কাপড়ে মুখ ঢেকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চে। তার পা কাঁপছিল না, বরং সে খুব ধীরস্থির ভাবে হাঁটছিল। আমি মঞ্চে লিভারের পাশে দাঁড়িয়ে আছি। ম্যাজিস্ট্রেট সাহেব ঘড়ি দেখছেন। জেল সুপারিনটেন্ডেন্ট রুমাল নাড়ালে আমাকে লিভার টানতে হবে। মুজাহিদ আমার কানের কাছে ফিসফিস করে বলল, দড়িটা খুব শক্ত করে বেঁধেছেন তো হারান্দা? একটু পরেই আমি তোমাকে দেখতে আসবো। আমার হাতটা কেমন জানি কেঁপে উঠলো। সারা জীবনে হাজারো মানুষের ফাঁসি দিয়েছে, কিন্তু আজ কেন জানি বুকটা দুরু দুরু করছে। রুমাল নড়ল। আমি সজোরে লিভার টানলাম। খাটাস! খাটের তক্তা সরে গেল। মুজাহিদের শরীরটা গর্তের নিচে ঝুলে পড়ল। কয়েক সেকেন্ডের ছটফটানি, তারপর সব শান্ত। ডাক্তার সাহেব নাড়ি পরীক্ষা করে ঘোষণা করলেন ডেট। ফাঁসি দেওয়ার পর আমি আমার ঘরে ফিরে এলাম। ঘরে এসেই মনে হলো বাতাসটা হুট করে অনেক ভারী হয়ে গেছে। আমি টেবিলে রাখা জলের গ্লাসটা নিতে গেলাম। আমার মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা পচা মাংসের গন্ধ নাকে এলো। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। ভাবলাম মনের ভুল, কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণে একটা কালো ছায়া নড়তে দেখলাম। কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো উত্তর এলো না। কিন্তু মেঝের ওপর খুব স্পষ্টভাবে ভিজা পায়ের ছাপ পড়তে শুরু করলো। সেই ছাপগুলো ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। পায়ের ছাপগুলো রক্তের মতো লাল, যেন টাটকা কাটা কোনো শরীর থেকে ঝরছে। আমি টর্চ চালালাম। টর্চের আলোয় দেখলাম ছাদের করিবার থেকে একটা দড়ি ঝুলছে, ফাঁসির সেই দড়ি। অথচ আমি জানি সেই দড়িটা জেলের গুদামে তালাবদ্ধ অবস্থায় থাকার কথা। দড়িটা এমনি দুলছে, যেন সেখানে অদৃশ্য কেউ ঝুলে আছে। হঠাৎ ঘরের কোণে রাখা একটা পুরনো ট্রাঙ্কের উপর থেকে একটা খাম পড়ে গেল। খামটা আমার নয়। আমি ভয়ে ভয়ে ওটা তুললাম। ভিতরে একটা হাতে লেখা চিঠি।
ওটা মুজাহিদ ভাইয়ের হাতের লেখা নয়, বরং মুজাহিদের অন্য এক দুঃসম্পর্কের আত্মীয়ের স্বীকারোক্তি। সেখানে লেখা ছিল কিভাবে তারা মুজাহিদকে ফাঁসিয়ে খুনের নাটক সাজিয়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। তার মানে মুজাহিদ সত্যিই নির্দোষ ছিল। আমি আজ এক নিরাপদ মানুষের জীবন নিয়েছি। ঠিক তখনই জানালার কাজটা সজোরে ভেঙে পড়লো। বাইরে ঝড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকে পড়লো, আর সেই হাওয়ার মাঝে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হারান্দা, আমি বলেছিলাম না আমি আসবো। আমি সামনে তাকাতেই দেখলাম মুজাহিদ দাঁড়িয়ে আছে। তার মুখটা কালো কাপড়ে ঢাকা নয়, বরং খোলা। তার গলার চারিদিকে গভীর ক্ষত, দড়ির দাগটা স্পষ্ট হয়ে আছে। তার চোখ দুটো থেকে রক্ত ঝরছে। সে আমার দিকে হাত বাড়ালো। তুমি নির্দোষকে মেরেছো হারান, তুমি আমার হয়ে বিচার করো। পরের দিন সকালে কারারক্ষীরা আমার ঘরের দরজা ভেঙে দেখলাম মেঝের ওপর সজ্ঞানহীন অবস্থায় পড়ে আছি। আমার গলায় নখের আঁচড় আর গভীর কালশিটে দাগ। জেল কর্তৃপক্ষ আমাকে হাসপাতালে পাঠালো। সুস্থ হওয়ার পর আমি ওই চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু শান্তি আমি পাইনি। আজও যখন অন্ধকার নামে আমার ঘরের করিবার থেকে সেই ফাঁসির দড়িটা ঝুলে থাকে। আমি যখনই ঘুমানোর চেষ্টা করি দেখি মুজাহিদ আমার শিউরে বসে আছে। সে কাঁদে না, শুধু তাকিয়ে থাকে। লোকেরা বলে আমি নাকি পাগল হয়ে গেছি, কিন্তু আমি জানি প্রতিটা ফাঁসির পর সেই দড়িটা থেকে একটা অদৃশ্য ছায়া বের হয়ে আসে। যারা নির্দোষভাবে মারা যায় তারা জল্লাদকে কখনো ছেড়ে দেয় না। আজ আমি আপনাদের সতর্ক করছি, ক্ষমতার অপব্যবহার করে কারো উপর অবিচার করবেন না, কারণ বিচারের ঊর্ধ্বে আরো এক বিচারক আছে, আর তার আদালত বড় বেশি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। ঘটনাটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা যারা যারা প্রতিদিন আমাদের ঘটনাগুলো শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানতে চাই যে আমরা যে ঘটনাগুলো আপনাদের জন্য মেক করছি এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনাগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এই ঘটনাগুলো শুনে আনন্দ পান, ভালো লাগে, তাহলে অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সর্বোপরি যে ভাইদের ঘটনাগুলো ভালো লাগে না, আমরা তাদের কাছে প্রেমিত আবেদন জানাবো যে ভাই আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, কার কণ্ঠে ঘটনা শুনতে চান। অনেক ঘটনা আছে কিন্তু, যেমন অ্যাম্বুলেন্সের ঘটনা। আমি গতকালকে কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা দিয়েছিলাম, অনেকে আমার কাছে চেয়েছিল, কিন্তু খুব একটা মানুষ সেই অ্যাম্বুলেন্সের ঘটনা শোনেননি। যদিও অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো অনেক অনেক ভালো, আপনারা চাইলেই কালকের যে ঘটনাটি আছে এই ঘটনাটি একটু শুনে আসতে পারেন। আপনারা বুঝতে পারবেন যে আমি কালকে কত সুন্দর ঘটনাটি আপনাদের সামনে উপহার দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ঘটনাটি বাছাই করার ঘটনা কেমন ছিল এটা আমাদেরকে আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে কি ধরনের ঘটনা চান, শ্মশান ঘাটের ঘটনা চান, নাকি কালো জাদুর ঘটনা চান, নাকি বিভিন্ন বাসা বাড়ির মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো জানতে চান, নাকি বিভিন্ন জায়গার বিভিন্ন জঙ্গলের বিভিন্ন জ্যোতিষীর ঘটনা শুনতে চাচ্ছেন, নাকি অনেকেই আছেন যারা এরকম ভয়ঙ্কর পরিস্থিতি সার্ভাইভ করে এখন সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের জীবনে সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে তারা অতিক্রম করে এ পর্যন্ত আসছে তাদের ঘটনা শুনতে চান। মানে আপনারা জাস্ট কমেন্ট করবেন কি ধরনের ঘটনা চাচ্ছেন আমাদের কাছ থেকে। সব ভূতিহীন কিন্তু সর্বদাই আপনাদেরকে সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য অপেক্ষা করে। যাই হোক, আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বাকি কয়েকটি রোজা কিন্তু আপনারা করবেন, ঈদ করবেন সবাই ঈদ আনন্দে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়, একটু সময় নষ্ট করব না। আমি মোহাম্মদ শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অভিজ্ঞতা আজ আপনাদের কাছে তুলে ধরব। ইনশাল্লাহ লিখার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সময়টা 2014। সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বাসায় বসেছিলাম। ভাবলাম এই সময়টা ব্যয় না করে আল্লাহর রাস্তায় কাটানো যাক। ক্লাস 8 থেকেই আমি ধর্মীয় রীতিনীতিতে বেশ অভ্যস্ত, তাই সুযোগ পেলেই বিভিন্ন মাহফিল ও তাবলীগের সময়ে লাগানোর অভ্যাস রয়েছে। আমি আমার জমানো কিছু টাকা ও বাসা থেকে কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমার গন্তব্য ছিল কাকরাইল মসজিদ। রাতের বাস ছিল, তাই ফজরের আগ দিয়ে কাকরাইল মসজিদে পৌঁছাই। নামাজের বয়ান হলো। আমি অপেক্ষা করছিলাম তশকিলের জন্য। তশকিলটা মূলত
কারা কারা জামাতে যেতে চায় তাদের নাম লেখা, এই আর কি। আমি একটি বিদেশি জামাতে নাম লিখালাম। জামাতটা ছিল থাইল্যান্ডের জামাত এবং তারা অলরেডি পৌঁছে গিয়েছিল। আমাদের রোগ পড়েছিল যশোরে, তারা রোকে পৌঁছে গিয়েছিল আর কি। তা আমাদের রোগ পড়েছে যশোরে। আমি এবং আমার সাথে এক সাথী ভাই জামাতের মুতারজিম হিসাবে সেদিন রাতেই ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিই। পরদিন ফজরের ওয়াক্তে আমরা যশোর মার্কাজ মসজিদে যাই এবং সেখান থেকে আমরা আমাদের জামাতে পৌঁছাই। বিদেশি জামাত এবং সেই যেখানে সময় লাগানো, এটাই আমার প্রথম ছিল, তাই তাদের কথা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল আমার। অনেকেই ভালোভাবে ইংরেজি বলতে পারতো না, তাছাড়া আমি নিজেও ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিলাম না। কিছুদিন পর আমাদের রোগ পড়ে গ্রামাঞ্চলে। জায়গাটার নাম আমার মনে নেই, তবে সেখানে একটা মাজার ছিল এবং মাজার প্রাঙ্গণে বহু বছর পুরনো সব বটগাছ দিয়ে ভর্তি। দেখলে বোঝা যায় বটগাছগুলো এত পুরনো যে বটগাছের ঝুলগুলো দেখতে গাছের মতো লাগে। খুবই গা ছমছমে একটা জায়গা। আশপাশের মানুষের কোনো বসতি নেই, দিনের বেলাতেই গা ছমছম করে। আমার খুব ইচ্ছে ছিল সেই মাজারটা দেখব এবং এই মাজারের প্রতি বৃহস্পতিবার সম্ভবত ওই দিন ওরস বসত। তো একদিন আসরের পর আমি জামাতের একটা সদস্য আর আমরা দুজন স্থানীয় এক ভাইয়ের সাথে সেই মাজারে যাই। মাজারের পাশের কিছু কিছু গাছে লাল সুতা টাইপের বাঁধা ছিল। দেখি বুঝতে পারলাম এখানে আর যাই হোক আল্লাহর কোনো কাজ হয় না। মাজারের পাশে অনেক পুরনো এক বটগাছের শিকড়ের উপরে 2-3টা মাটির প্লেট রাখা ছিল, যেগুলো মাটির সরা দিয়ে ঢাকা। তা আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তিনি বললেন, ওরসের দিন এই থালায় করে তাদের জন্য ভোগ দেওয়া হয়। আমি বললাম, তাদের জন্য মানে কি? তিনি বললেন, এত কথা এখানে বলার দরকার নাই, দেখতে আসছেন খালি দেখেন। ওনার কথায় আমার কিছুটা হাসি পেল। আমি মনে মনে চিন্তা করলাম, তোদের ভোগ খাওয়াবো আমি। এই চিন্তা করে একটা ইটের বড় টুকরা ওই প্লেটের দিকে ছুঁড়ে মারি আর সাথে সাথেই প্লেটটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস আমার পিঠে এসে লাগে। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিল। ওই লোকটা অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ কি করলেন এটা? তার চোখের ভিতরে আমি একটা তীব্র ভয়ের ছাপ দেখতে পেলাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি। সেখানে আর কিছুই আমরা মানে কিছুই হয়নি। তো আমি মনে মনে ভাবলাম, সব গ্রাম্য মানুষের গল্প কাহিনী ছাড়া এগুলো আর কিছুই না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। ওই যে কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, এর মধ্যে আমাদের মসজিদ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন পাশের গ্রামের একটা প্রাইমারি স্কুলের মসজিদে উঠেছি। তার মধ্যে এক রাতে আমি তাহাজ্জুদের জন্য অজু করতে বের হই। চাঁদনি রাত ছিল। মসজিদের পাশে একটা ছোট্ট খাল এঁকে বেঁকে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি। আমার জন্য খুব ভালো লাগছিল। প্রস্রাবখানার দিকে মুখ ফেরাতে এক সেকেন্ডের জন্য দেখলাম কেউ একজন বাতাসে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে গেলাম। আতঙ্ক আর ভয় দুটাই কাজ করছিল আমার মধ্যে। আমি এটা কি দেখলাম? ঘুমের ঘরে চোখে ভুল দেখেছি এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। এরপর বেশ কিছুদিন কেটে যায়। যেদিন আমরা ঢাকায় ফিরব সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। আমরা যে মসজিদে ছিলাম সেটা দোতলা মসজিদ হওয়ায় আমাদের বেডিংপত্র দোতলায় রাখা ছিল। মাগরিবের পর আমি খাতা কলম আনতে দোতলায় যাই। সবাই তখন মসজিদে বয়ান শুনছিল। আমি আমার ব্যাগ থেকে খাতা আর কলম বের করার সময় অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। আমাকে ফিসফিস করে বলল, কত দূর যাবি? আমি আসবো। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। একটা অজানা ভয় আমার মনের মধ্যে ঢুকে গেল। শির দ্বারায় ঠান্ডা প্রবাহের স্রোত অনুভব করছিলাম। আমার তখন মাজারের কথা মনে পড়ল। আমি 2-2 মেলাতে চেষ্টা করছি, কিন্তু এখন আর কি বা করার আছে? বাসায় আসার পর প্রায় ভুলতে বসেছিলাম এই ঘটনাগুলো, কিন্তু একদিনের ঘটনা আবার আমাকে সেই জিনিস মনে করিয়ে দেয়। আমি ঈশার নামাজ পড়ে বাসায় আসছি। আমার বাসা থেকে মসজিদ 10 মিনিটের প্রায় পথে হাঁটা রাস্তা। প্রতিদিন রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যায়, কিন্তু সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা। আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সাথে এলাকার বিদ্যুৎ ছিল না। রাস্তা ছিল অন্ধকার। যেহেতু পরিচিত রাস্তা, সেহেতু অন্ধকার থাকুক আর আলো থাকুক চিনতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি হাঁটছি, আমার পথ কেন জানি শেষ হচ্ছিল না। বিদ্যুতের আলোয় দেখি আমি কিছুক্ষণ আগে যে জায়গায় পার করে এসছি এখনো সেই জায়গা পার করছি। আমি বুঝতে পারলাম ঘটছে আমার সাথে খারাপ কিছু ঘটে যাচ্ছে। আমি উচ্চ স্বরে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আমার বাসার গলিতে প্রবেশ করি আর পেছন থেকে প্রচন্ড এক ধাক্কায় আমি দেয়ালের সাথে আছড়ে পড়ি।
আমার মাথার বাম পাশটা ব্যথায় টনটন করছে। আলো আধারের খেলায় দেখলাম অনেকটা বানরের আকৃতির, কিন্তু বানরের চেয়ে বড়, সুচালো মুখের এক অতল গহ্বরের প্রাণী আমার দিকে প্রজ্বলিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি তখন দেয়ালে ঠেস দিয়ে বসেছি। কি করব বুঝতে পারছি না। প্রাণীটা আমার দিকে আসছিল একটু একটু করে এগিয়ে। আমার মুখের সামনাসামনি এসেই সে হাওয়ায় মিলিয়ে গেল অন্ধকারে। শরীয়তুল্লাহ ভাইকে ফোনে সব জানে। তিনি আমাকে একটা আমল বলে দেন এবং বলেন আমি নামাজের পর যেন আয়াতুল কুরসি এবং চারকুল পরে শরীর বন্ধ রাখি। কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পেয়েছি। এর বেশ কিছুদিন পর, সেদিন শবে বরাতের রাত ছিল। মসজিদ থেকে প্রায় 11টার দিকে বাসায় এসে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া করে নফল কিছু নামাজ পড়তে শুরু করি। আমি আমার রুমের দরজা লাগিয়ে রাখতাম। আমি নামাজ পড়ছি, আমি রুমের ভেতর বাজে গন্ধ পাচ্ছিলাম। আর গন্ধ এমনভাবে পাচ্ছিলাম, আমার রুমে দরজা লাগানো ছিল, সেহেতু ভেতরে কোনো কিছুর প্রবেশের অসম্ভব ছিল, প্রবেশের সম্ভব না। আমি রুকুতে যাব, ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরলো। এত জোরে জড়িয়ে ধরলো যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি চিৎকারও করতে পারছিলাম না। আমার মনে হয়ে গেল আমি আজ গা বন্ধ করতে ভুলে গেছি। আমি আয়াতুল কুরসি পাঠ করব, কিন্তু সেটাও পারছিলাম না, আমার মনে পড়ছিল না। আসলে এরকম সিচুয়েশনে সেন্স ধরে রাখাটা বেশ কঠিন। আমি মনের খেয়ালেই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে লাগলাম। আমার শরীর কিছুটা হালকা হতে লাগলো। আমি বুঝতে পারলাম যে আমাকে জড়িয়ে ধরেছে সে সরে গেল। ঘরের এক কোনায় জমাট এক অন্ধকারের রূপ নিয়ে বিকটভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এর পরের একটা সুযোগ তোর পরিবারকে তোর লাশ দেখাবে। আমি আর চাপ নিতে পারছিলাম না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে সকালে আমার মায়ের দরজা ধাক্কা ধাক্কি দেয়। আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি এবং আমার সাথে যা ঘটছিল আমি সব বলি। আম্মু আমাকে বলে, তুমি শরীয়তুল্লাহর সাথে বড় কোনো হুজুরের কাছে যাও। সেদিন বিকালে আমি শরীয়তুল্লাহ ভাইয়ের সাথে ঝিনাপাড়া পীর সাহেবের সাথে দেখা করি। তিনি আমাকে এশার নামাজের পর আসতে বললেন। আমি এশার নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করলে তিনি আমাকে সব কিছু বলেন এবং প্রথম থেকেই সব হুজুরকে বলি এবং আমাকে বলতে বলেন। হুজুর আমাকে কথা শুনে আমাকে এক বোতল পানি দেন, যেটা তদবির করা ছিল, এবং বলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেন 1 ঢোক করে পানি পান করি। হুজুরের দেয়া পানি পান করে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু একদিন রাতে আমার সব যা ঘটছিল তা সব ব্যাখ্যাকে হার মানিয়ে দিয়েছে। আমি রাতে ফ্রেশ হয়ে হুজুরের দেয়া পানি পান করে বিছানায় যাই। মোবাইল ফোন টিপতে টিপতে একসময় ঘুমিয়ে যাই। মাঝরাতে আমার ঘুম ভাঙে তীব্র এক বাতাসে। আমি দেখি আমার ঠিক উপরে বিভৎস আর পচা একটা লাশ শূন্যে ভাসছিল, যেটার তীব্র গন্ধ আমি টের পাচ্ছি। পরিষ্কার টের পাচ্ছিলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। অনেক কষ্টে আল্লাহ বলে এক চিৎকার দিই এবং লাশটি বিকৃত একটা হাসি দিয়ে আমার রুমের দরজার কাছে গিয়ে বাতাসে মিলিয়ে যায়। আর সাথে সাথে প্রচণ্ড শব্দে আমার রুমের দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে পাশের রুম থেকে আমার আম্মা চলে আসে দেখার জন্য আমি ঠিক আছি কিনা। সেদিন আমি আর একা ঘুমাতে পারিনি। সারা রাত আমি আর আম্মু জেগেই কাটিয়েছিলাম। সকালে আম্মু আবারও হুজুরের সাথে দেখা করতে বলেন। আমি শরীয়তুল্লাহ ভাইকে নিয়ে আবারও হুজুরের কাছে যাই। আমরা হুজুরের ঘরে বসে আছি। হুজুর ঘরে প্রবেশ করলেন, করে আমার কপালে কিছুক্ষণ হাত রেখে বললেন, কাফেরটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আমাকে বললেন জায়নামাজে বসতে। এবার হুজুর বিড়বিড় করে আয়াত তেলাওয়াত করলেন। যখন তিনি আয়াত তেলাওয়াত করছিলেন তখন আমার শরীরের প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। এরপরে আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি শরীয়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনি। তিনি আমাকে বললেন, তোমার শরীরে যখন জিন ভর করে তখন তুমি বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করছিলে। হুজুর বললেন, তুই কে? ভেতর থেকে জিনটি বলল, আমি মিগাই, আমি এই ছেলেকে না নিয়ে যাব না। হুজুর বললেন, সে তোর কি ক্ষতি করেছে যে তাকে নিয়ে চলে যেতে চাস? তখন এই জিনটি বলল, ও আমার ভোগ নষ্ট করেছে, আমি তাকে সাজা না দিয়ে যাব না। হুজুর বললেন, সে বুঝে করেনি এমনটা, আর তুই যদি তাকে ছেড়ে না যাস তবে তোকে আমি বন্দি করব। জিনটি বলল, আমি যেতে পারি, আমাকে ভোগ দিয়ে দিতে হবে, একটা খাসি ভোগ দিতে হবে। হুজুর বললেন, তোকে দেয়া হবে, তবে তুই আর এর কোনো ক্ষতি করতে পারবি না। জিনটি রাজি হলো। খাসিটা তাকে কিভাবে ভোগ দিতে হবে জিজ্ঞেস করে জিনটি বলল, তাদের বাড়ির আঙ্গিনায় রাত 11:10 খাসিটা যেন বেঁধে রাখা হয়, আর ওই কাজটি ওই ছেলেকে করতে হবে। খাসিটি বাঁধার পর সেখানে কোনো মানুষ থাকা যাবে না। হুজুর তখন জিনের সব কথা মেনে নেয় এবং অচেতন হয়ে জায়নামাজে লুটিয়ে পড়ি। আমি এতক্ষণ সব শুনে থ হয়ে যাই আর চিন্তা করতে থাকি কি থেকে কি হয়ে গেল।
আমি তখন ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা হুজুর, যদি জিনকে বন্দি করতে পারতেন তবে কেন তাকে ছেড়ে দিলেন? উত্তরে শরীয়তুল্লাহ ভাই বললেন, হুজুর যদি এই জিনকে বন্দি করতেন তবে এর পরিবার তোমাকে শেষ করে দিত। পরদিন আমার আব্বু একটা বড় খাসি কিনে আনেন এবং জিনের কথা মতো রাত 11:10 আমি নিজে খাসিটি আমার বাড়ির আঙিনায় বেঁধে আসি। কিছুক্ষণ খাসিটির আওয়াজ শুনলেও তারপর আর কোনো আওয়াজ আমি শুনতে পেলাম না। আমার প্রচণ্ড কান্না পেল। আমার একটা ভুলের জন্য আজ একটা নিরীহ প্রাণীর কোনো কাফের জিনের হাতে প্রাণ গেল। সকালে আমি ঘুম থেকে উঠেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটিতে যাই যেখানে গতকাল রাতে খাসিটি বেঁধেছিলাম। দেখি সেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে এবং যে গাছে খাসিটি বেঁধেছিলাম সেই গাছে খাসির গলার দড়ি বাঁধাই আছে। এরপরে আমার সাথে আর জিনের কোনো ঘটনা সাক্ষাৎ হয়নি। আমার ঘটনা এটাই। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। 2016 সালে আমার আম্মা ইন্তেকাল করেন। আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সেই সাথে আলিফ ভাই ও ভৌতিকতার সকল মডারেটরদের জানাই সালাম, যারা আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সুন্দর সব ঘটনা উপহার দেওয়ার জন্য। শফিউল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো, আপনি আপনার ঘটনা বেশ পছন্দ করেছি বিধায় আপনাকে বলছি যে আপনি যদি পারেন আমাদের জন্য আরও কিছু ঘটনা, হ্যাঁ আপনার সাথে হয়তো ঘটেনি, কিন্তু আপনি চাইলে আশপাশ থেকে কিছু ঘটনা কালেক্ট করতে পারেন এবং আমি চাই আপনার কাছ থেকে আরও কিছু ঘটনা আমি এক্সপেক্ট করছি এবং আমি জানি আপনি চাইলে পারবেন, যেহেতু আপনি আমাদের তবলিগ লাইনে আছেন এবং অনেকেই অনেক ধরনের ঘটনা সেখানে শেয়ার করে, আপনি চাইলেই পারবেন। আমি অনেক কালেক্ট করেছি, তো আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনি জানেনই এবং আপনার ব্যাপারে আমরা জেনেছি। আপনি আপনার ডিটেলস দিয়েছেন, তার মানে আশা করছি আপনার কাছ থেকে আমরা ঘটনা পাবো ইনশাল্লাহ। তো আমি আর সময় নষ্ট না করে চলে যাবো আরেকটা ঘটনা। আসলে এই ঘটনাটা বলার জন্য আমার কাচুমাচু করছে মন যে আমি কখন আমাদের লিসনারদেরকে ঘটনাটা শোনাবো। আমি যখন ঘটনা শোনাবো তখন আমি আপনাদের কাছ থেকে চাইবো আমার একটা এক্সপেকটেশন যে আপনারা যদি একটু আশপাশের নয়েজ বন্ধ করে দেন একদম। আর শীতকাল তো সবাই যদি লেপ মরু দিয়ে আপনার ঘটনা শোনা, আর এই ঘটনাটা শোনা আরও বেশি ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আব্দুর রব সাহেবের কাছে। মাওলানা আব্দুর রব সাহেব আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন, আমরা আব্দুর রব সাহেবের ঘটনাটা শুনবো এবং মনোযোগ দিয়ে শুনবো। আমি কারো কাঁধে, কেউ আমাকে নিয়ে যাচ্ছে। আমি উঠলাম আর চারপাশে দেখছি আমার আশেপাশে ঘন গাছগাছালি। কোন একটা স্থানে নিয়ে আসা হয়েছে যা আশপাশে একটা বাউন্ডারি দেয়া। আমি দেখলাম আমি যেখানে শুয়ে আছি আমার শোয়ার জিনিসটাতে জিনিসটা নড়ছে, ডানে বামে হেলছে দুলছে, আর সেটা চারপাশে লোহার তৈরি খাট, যা আপনারা অনেক কারুকাজ দিয়ে এই লোহার তৈরি খাটটি মসজিদে দেখবেন। আর চারজন মানুষ আমাকে নিয়ে ঢুকছে সেই চারিপাশে গাছগাছালি ঘেরা সেই জায়গাটাতে। আমি খাটের মধ্যে দুলছি। আমি দূর থেকে এই কাপড়ের মধ্য থেকেও আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, জোরে জোরে ডাকছে আমাকে, আব্বা আব্বা। আমি শুনতে পারছিলাম ওর কথা, কিন্তু আমি ওকে দেখতে পারছিলাম, বুঝতে পারছিলাম না ও কোন পাশটায়। কি আশ্চর্য! যারা আমাকে নিয়ে যাচ্ছিল তারা আমাকে বলছে, আপনি ঘুমান, আপনার এই ঘুমটা ভাঙবে না। আমি উঠে বসেছি। আমার চারিপাশে কাপড়ে মোড়ানো, আমার হাতের সেই শক্তি নেই আমার মুখ থেকে কাপড় সরানোর। আমি কাপড়ের ভেতর থেকে দেখছি আমার মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে, ইশারা করছে, হাসি দিচ্ছে। এটা একটা কবরস্থান। আমি কবরস্থানে। আমাকে নামালো। আমি আমার শরীরে কোনো শক্তি নেই, আমি শুয়ে আছি, কিন্তু সব দেখতে পাচ্ছি। আমার মেয়েটা আমার কবরের কাছে আসলো। আমি উপরে দেখলাম ও দাঁড়িয়ে আছে। কাফনের ভেতর থেকেও সব স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখলাম কোনো মানুষ নাই, সবাই না অদৃশ্য হয়ে গেল, চলে গেল। আমাকে যিনি কবরে নামালেন তিনি একজন ছিলেন, আর আমাকে যখন নামালো আমি চপচপে কিছু ভেতরে রাখলো। নিচ থেকে আমার পিঠ ভিজে যাচ্ছিল, মাটিটা ভেজা ছিল। আর যিনি আমাকে নামিয়েছিলেন তিনি উপর থেকে আমার কাপড়টা সরিয়ে দিয়েছেন। আমি জেগে উঠলাম। কি অস্বাভাবিকভাবে আমি ঘেমে আছি। আমার তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। ফোনের উপর ফোন আসছে, দেখলাম প্রায় 11টা মিসড কল। আমি ওয়াশরুম থেকে মেসওয়াক করা অবস্থায় ফোনটা ধরিয়ে মুহূর্তে বাজছিল। মুয়াজ্জিন ফোন দিয়ে বলল, ফজরে আসছেন তো? আমি বললাম, আসবো না কেন? হুজুর বলল, আপনি না বললেন আপনার শরীর খারাপ? আমি অত কিছু চিন্তা করলাম না, বললাম আমি আসবো। মুয়াজ্জিন বলল, আসেন, একজন মারা গেছেন, তার জানাজা পড়তে হবে।
আমি বললাম আসছি, রওনা হচ্ছে, আমি পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই। আমি পৌঁছালাম মসজিদে। ফজরের এক কাতার হয় না, আজকে অনেক মানুষ, সবাই আসছে। সবাই কি আর শুনবে মৃত্যু যখন সুনিশ্চিত, এবং তাতে যে আল্লাহর রাস্তায় আসা শ্রেয়, এটা তো সবাই, কথা তো সবাই শুনবে না। 5 ওয়াক্তের জায়গায় জুম্মার কেউ মারা গেলে মসজিদে আনন্দ ফুর্তি করতে করতে আসার নামই বর্তমান ইসলাম। প্রতিটি ঘরে ঘরে জন্ম নেওয়া সব মুফতি ও ওলামায়ে ইকরামদের নতুন নতুন ফতোয়ার মধ্যে বর্তমান ইসলাম মাটির নিচে ঢুকে যাচ্ছে। আসলে কুরআন আর হাদিস শোনার লোক নাই, কেউ শুনতে চায় না। যারা শুনতে চায় তারা বিশ্বাস করতে চায় না। যাকে ঘটনার মধ্যে সব ঢুকিয়ে লাভ নেই। এর আগেও আমার সাথে এরকম হয়েছে, স্বপ্নে কিছু দেখেছি আর পড়ছি জানাজা। আজকে যিনি মারা গেছেন তিনি আমাদের মসজিদে প্রায় সবসময়ই আসতেন। মসজিদে তার ব্যাপক ভূমিকা আছে, অনেক পরেজগার মানুষ ছিলেন তিনি। এই যে আমি বললাম আমি দেখেছি, আমাকে কেউ নামাচ্ছে, আর সাথে সাথে এখন জানাজা পড়তে হচ্ছে। যাই হোক, আমি জানাজা পড়ে ফেললাম, সবাইকে নিয়ে ওরা লাশ নিয়ে চলে গেল। আমার সেই শক্তি নেই কবরস্থানে যাওয়ার। বুকের বাঁ দিকে বেশ ব্যথা অনুভূত হচ্ছিল, কিন্তু আমি সহ্য করতে পারছিলাম ব্যথাটা। দেয়ালের সাথে হেলান দিয়ে কুরআন পড়ছিলাম। এমন সময় একজন খাটো করে বেটে মানুষ, উচ্চতা 3.5 ফিট থেকে 4 ফিট হবে, দূর থেকে দেখছি তিনি মসজিদে প্রবেশ করছে। তিনি আমার সামনে আসলেন এবং তার মুখে দাড়ি দেখছি, সুন্নতি দাড়ি তার মোটামুটি কোমরের একটু উপর পর্যন্ত। আমার যে বুকে ব্যথা, এটা তো আমি কাউকে বলিনি। ভাবছিলাম বসে বসে কিছুক্ষণ কোরআন পড়বো, শরীর ভালো রাখলে ইশরাকের ওয়াক্ত হয়ে যাবে, যদি হয়ে যায় আমি ইশরাক করে বাসায় যাব। সেই লোক নামাজ পড়ল। নামাজ পড়া তখনও মাকরু হয়নি, ফজরের ওয়াক্তেই পড়েছেন। আমি বুঝতে পারছি কেউ আমার কাছে আসলো আর বলল, আব্বা গো, আপনার বুকের ব্যথাটা বাড়বে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান, ওষুধ নেন, আল্লাহ আপনার ভালো করুক। এই বলে লোকটা মিম্বরের ডান পাশে যে লাশ ঘর আছে সেখানে ঢুকে গেল। লাশ ঘর মানে লাশ আসলে সেই জায়গায় রাখা হয়, আর লাশ আর জানাজা হয় পেছন থেকে। ওই লাশের সামনে, লাশের পেছনে ইমাম সাহেব দাঁড়ান এবং পেছনে সবাই নামাজ পড়েন। তো ওই জায়গাটায় লাশ রাখার জায়গা। তা আমি এটা একটা নতুন ঘর করা হয়েছে, এটা রং করা হয়নি, এটা নতুন এই লাশ ঘরটা। তো আগে মসজিদের ভেতরে লাশ ঢুকানো হতো, আমি জানি লাশ ঘরে গেট লাগানো ওই পাশ দিয়ে, কারণ জানাজার পর লাশ নিয়ে গেছে আর গেট লাগিয়ে রাখা হয়েছে, খাদেম লাগিয়ে রেখেছে, সেটার শব্দ আমি পেয়েছি। আমি উঠতে পারছিলাম না, কিন্তু কৌতূহল নিয়েই আমি উঠে দাঁড়াই, যে দেখি লাশ ঘরের দরজায় তালা লাগানো। আর সেই দরজা ধরেই আমি নিচে বসে পড়ি। আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে, আমার শরীর কেমন জানি করছিল। আমি চোখ খুললাম, ডাক্তার হাতের ক্যানুলাতে মেডিসিন পুশ করছেন। বললেন মাইনর অ্যাটাক হয়েছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। কিছু ওষুধ দিল। পাশে আমার স্ত্রী, আমার সন্তানরা। আমার স্ত্রী উঠে চলে গেলেন, কারণ ওই মুহূর্তে মসজিদের লোকজন এসছে। এখন বিকাল। আরে এতক্ষণ হয়ে গেছে, কি যে শান্তির ঘুম ঘুমিয়েছি, কতদিন পরে আমি এত শান্তির ঘুম ঘুমালাম। কোনো স্বপ্ন না, কোনো দুঃস্বপ্ন নাই ঘুমের মধ্যে। বিছানাটাও বেশ আরামদায়ক। হাইফাই হাসপাতাল, এখানে মৃত্যুটা অনেক রমরমা। দামি খাটে দামি মেশিনের সাথে হয়। যাই হোক, আমি চলে যাই হাসপাতালের 3য় দিনে। আমার শরীরের কিছু টেস্ট আর জ্বরের জন্য অনেক কিছুদিন থাকতে হচ্ছে এখানে, আরও কিছু সমস্যার কারণে, বয়স হওয়ার কারণে বার্ধক্যজনিত প্রবলেমগুলো উঠে দাঁড়ায়। সেদিন আমি আমার পাশের বেডের, আমার রুমের মধ্যে 2টা বেড, আমার পাশের বেডের ভাইয়ের সাথে কথা বলছি। তো একটা সময় ফ্রি টাইমে কথা বলা শুরু করলাম। তিনি আমাকে বললেন তার কথা, তার হার্ট অ্যাটাক হয়েছে আগে, বুকের মধ্যে সমস্যা আগের থেকেই। প্রচুর খাওয়া দাওয়া করতেন, আমি দেখতেও পাচ্ছ না, শরীর বেশ মোটা, কিছুই মানত না। অনেক অনুষ্ঠানে গেলে প্রচুর খেত, আর বাসায় তো কথা নেই, অফিসেও নাকি প্রচুর খাওয়া দাওয়া করতো। এই লোকটার কেউ নাই নাকি? একটা মেয়ে আছে, মেয়ের জন্য তিনি বিয়ে করেন নাই। তার স্ত্রী মারা গেছে যখন তার মেয়ের বয়স 6 বছর। এখন মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তিনি বিয়ে করেন নাই। পরিবারের সাথে নাকি প্রচুর যুদ্ধ করেছেন, যে বিয়ে করলে মেয়েটার যত্ন পাবে না। নতুন মানুষ পুরাতনদের যত্ন করে না, নতুনরা নতুনদের বোঝে। পুরাতনরা অনেকটা কাঁসার বাটির মতো, কাঁচের বাটি কাঁসার বাটিকে পাশে সহ্য করতে পারে না। এই লোকটার কথা। মেয়ে জানে বাবা হাসপাতালে, কিন্তু সম্পত্তির কিছু জেরে রাগ করে তিনি নাকি আসেন নাই, কারণ এই লোকের নাকি বেশ জায়গা সম্পত্তি আছে। এই লোকের একটা জায়গা ছিল যা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। প্রায় 7 বিঘা জায়গা সহ একটি বিল্ডিং যা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে।
আর এইটার কারণে এলাকায় বেশ ব্যাপক নাম নাকি এই লোকটার। আর এমপি নমিনেশনের জন্য নাকি দোকানের চায়ের দোকানগুলোতে প্রায় সবাই বলতো যে এমপি নমিনেশন নেওয়া দরকার। কিন্তু উনি সাধারণ মানুষ, লুঙ্গি পরা মানুষ, কোটটাই পরে কোটি টাকার গল্প করা মানুষ না। তিনি বললেন সেই জায়গার উপর রাগ করে মেয়ে দেখতে আসেনি। তার বাড্ডাতে বাড়ি আছে, উত্তরাতে 6 তলা বাড়ি আছে, যা তিনি কোনো বিল্ডার্স কোম্পানি দিয়ে বানাননি। নিজে আলাদা করে ডিজাইন করিয়েছেন এবং সেই বাড়ি আলাদা করে বিল্ডার নিয়ে বানিয়েছেন। মোট কথা নিজ টাকায়। বাড্ডার বাড়ি বিল্ডার্স দিয়ে বানানো। সেই বাড়িতে 6টা ফ্ল্যাট তার নিজের, তার মেয়ে নিজের করেছে। 2টা মেয়ে থাকে আর 4টার ভাড়া মেয়েই নেয়। এছাড়া একটা পেট্রোল পাম্প আছে, এটা তিনি তার ছোট ভাইকে দিয়ে দিয়েছেন। এই জন্য ছোট ভাইয়ের সাথে তার মেয়ের বোঝাপড়া নাকি আরো বেশি খারাপ। তার ছোট ভাইটার 3 সন্তান, প্রত্যেকেই নাকি কুরআনে হাফেজ। ছোটটা কিছুদিন আগে হাফেজ হয়েছে। পেট্রোল পাম্পটার ভাড়া ছোট ভাইটাই নেয়, জায়গার মালিকও সে। কিন্তু কয়েকদিন আগে পুলিশি হামলা নাকি মেয়েটা করেছিল। বিশাল লম্বা ঘটনা, আমি অনেকটুক সংক্ষেপে বললাম। যাই হোক, পারিবারিক শান্তি নেই। জিজ্ঞেস করলাম, সবই তো করেন ভাই, নামাজ পড়েন? লোকটা বলল, মাঝে মাঝে যাই, জুম্মাটা মিস হয় না। তবে আমি একটা কথা বলি, আমার স্ত্রী আমাকে আটকে রাখে। বললাম, আপনার স্ত্রী না মারা গেছেন? তিনি বললেন, আরে ভাই, আমার স্ত্রীকে আমি দেখি, ও আমাকে যেতে দেয় না, আমার কাছেই থাকে, ওর কথা শুনি। জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে থাকে? বলে, একটা ছেলে আছে, ও বাজার করে, আর স্ত্রী আসে মাঝে মাঝে। আমি লোকটার মেন্টাল স্টেটের কথা চিন্তা করছি, ভাবছি আসলে উনি যা বলছে তা আসলে কি হতে পারে। আমার কাছে তো কেমন জানি ঘোরপেচ লাগছে। এই কাহিনী কি? তার স্ত্রীকে তিনি দেখেন। এই চিন্তা করে ঈশান নামাজের প্রায় 1 ঘন্টা পর একটা ছেলে আসলো আমার পাশে। আমার ওই ছেলেটা আমার পাশে এসে বসলো, সেই লোকের দিকে মুখ করে। আমার স্ত্রী আমার বাম পাশে। আমি ছেলেটার পেছনের দিকে দেখতে পাচ্ছি। বলছে, বাবা আপনি কেমন আছেন? বুঝলাম এটা তার মেয়ের জামাই। বলছে, আপনি অসুস্থ, ওইদিকে শারমিনও অসুস্থ, আসতে পারছে না, কারণ আপনি তো জানেন আর বেশি দিন নাই। একটু দোয়া করেন বাবা, যাতে ঠিকঠাক হয়। আমার বাম পাশে আমার স্ত্রী তখন বসা, তো পর্দাটা আমার ওই পাশ থেকে দিয়ে সরানো। আমি পর্দা সরিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী একবার আপনার বাবাকে দেখতে আসলো না? কারণ ওই মুহূর্তে সেই লোকটি চুপ ছিল। আপনার শ্বশুর অনেক মিস করে আপনাদের। ছেলেটা খুব অবাক হয়ে বলল, বুঝলাম না। আমি বললাম, আপনার শ্বশুর আপনার স্ত্রীকে দেখতে চায়, অনেক মিস করে তার মেয়েকে। হেসে হেসে বলছিলাম আমি। সেই ছেলেটা বলল, আঙ্কেল উনি আমার বাবা, উনি আমার শ্বশুর হবে কেন? এবার আমি বুঝতে পারছি না আমার সাথে কি ঘটছে। আমি কি আবার অন্য কিছু দেখা শুরু করলাম? পর্দার ওপারের লোক, ওই পর্দার ওপারের জিনিসপত্র আমাকে হয়তো বোকা বানাচ্ছে, ভুলিয়ে দিচ্ছে, কিন্তু এ কেমন ঘটনা কি? আমি বললাম, বাবা আপনি কি আমার পাশে একটু আসবেন? ছেলেটা খুব ইতস্তত বোধ করছিল, কিন্তু অসম্ভব ভদ্র এবং জেন্টলম্যান। আমার পর্দা সরানো, আমার স্ত্রী সরে গেলেন, উনি আমার পাশে এসে বসলেন। আমার এই পাশটা যেহেতু অনেকটা পর্দা সরানো, উনি দেখতে পাচ্ছিলেন না। আমি ওকে ফিসফিস করে বললাম, তিনি বলছিলেন আপনার মা নেই, একটাই মেয়ে ওনার। আপনি বলছেন আপনার বাবা, একটু বলবেন আপনারা কয় ভাই বোন? ছেলেটাও আমাকে ফিসফিস করে বলছে, আমরা 2 ভাই। আমার মায়ের শরীর ভালো না, বাবা মাঝে মাঝে নিজেই অনেক কিছু বানায়, তৈরি করে, জানি আমরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত। আমি আরো কিছু মেলানোর জন্য চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে আপনাদের প্রপার্টির ব্যাপারে উনি অনেক কিছু জানলাম আমি। ছেলেটা বলল, জি জি জি। আমি বললাম, আপনাদের বাড্ডায় কোনো বাড়ি আছে? সেটা বললো, আঙ্কেল আমাদের বাড়ি বলতে আমি রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছি, আমার বাবার কিছু লোন ছিল, সেগুলো জমি বিক্রি করে শোধ করতে হয়েছে। আমার চাচার একটা সম্পত্তি আমার বাবা নিজের নামে লিখে রেখেছিলেন, সেটা ফেরত দিতে হয়েছে। তবে আমার বাবার মধ্যে কিছু সমস্যা হয়। এই তো আঙ্কেল। বাবা যদি কিছু বলে হ্যাঁ হ্যাঁ করবেন। ওনার মাথার মেন্টাল স্টেটটা ভালো না। উনি আসলে নিজেকে ভালো রাখছেন হয়তো, এসব চিন্তা করে আমরা কিছু বলি না। আমার বাবা কিছু মনে রাখতে পারেন না, কিছু বললেই সেই ভদ্রলোক ডাকে ছেলেটাকে, বলার সাথে সাথেই ছেলেটাকে ভদ্রলোক ডাকে। আমি চিন্তা করছি আমার মতো পাওয়া গেল আরেকজন যে কিছুই মনে করতে পারে না, কিন্তু এই লোক তো একটু ভিন্ন। ছেলেটা চলে গেল, আমার স্ত্রীও কিছুক্ষণ পর চলে গেল। চিন্তা করছিলাম কালকে সকালে দুজনই আসবে, কাল সকালে জানবো আবার যে কি অবস্থা। তবে সেই